আমাদের আশীর্বাদ করবেন বাবা। হ্যাঁ বাবা, আমরা যেন সব ভালোবাসা পাই তোমার। আমি আশীর্বাদ করি বাপ, তোদের মাথার উপর আমার দোয়া আশীর্বাদ সব সময় থাকবে মা, সব সময় থাকবে। বাবা আমিও আপনাকে কথা দিচ্ছি বাবা, আপনার আশীর্বাদ আর ভালোবাসা পেলে আমি জীবনে উন্নতি করতে পারবো। শোনো সমীর, আজ থেকে তুমি হবে আমার এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, মানে নতুন এমডি। আর তোমার ইচ্ছের উপরই নির্ভর করবে আমার কোম্পানির ভালো মন্দ, অর্থাৎ উত্থান পতন। না মানে বাবা, আমি ছেলে মানুষ, বয়সটাও কম, তাছাড়া ব্যবসাতেও নতুন, এখনো আমি ভালো মন্দ বুঝে উঠতে পারিনি। বলতে গেলে একেবারে আনারি। আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারবো বাবা? আরো কিছুদিন না হয়। নো মাই বয়, নো। কর্মক্ষেত্র থেকে পিছিয়ে না থেকে, কারণ কর্মতে ঝাঁপিয়া পড়াই হচ্ছে পুরুষের ধর্ম। আজ অথবা কাল করে করে তুমি যে সময়টা জীবন থেকে অতিবাহিত করবে তার কোনো দিন ফিরে পাবে না। তাই আমি চাই এখন থেকে কর্মক্ষেত্রে পা রেখে তুমি তুমি নতুন জীবন তৈরি করো। হ্যাঁ সমীর, বাবা যা বলেছেন একদম ঠিক বলেছেন। আজ অথবা কাল যে ভার তো তোমাকে নিতেই হতো, যে কাজ তোমাকে কাল করতে হবে সে কাজ আজ থেকে শুরু করলে দোষ কি? এই কথা সেটা নয় নমিতা, আমি শুধু বলতে চাইছি বুকের রক্ত জল করে এই কোম্পানিকে বাবা তিল তিল করে গড়ে তুলেছেন, যার পেছনে রয়েছে বাবার অক্লান্ত পরিশ্রম। তাছাড়া দেশ বিদেশেও এই কোম্পানির যথেষ্ট সুনাম রয়েছে, আমি কি সেটা ধরে রাখতে পারবো? কেন পারবে না সমীর? তুমি উচ্চ শিক্ষিত, বুদ্ধিমান, আর বয়সটাও তোমার ইয়াং, এনার্জিও তোমার আছে। তবে প্রয়োজন কেবল তোমার মনের বলটা। সবই ঠিক আছে, তারপরেও আরেকটু ভেবে দেখুন বাবা। ভেবেছি, অগ্নিশ্বর রায় কোনো কিছু না ভেবে কোনো কাজ করে না। তাই যদি না হতো তবে আজ আমার কোম্পানিটা এত বড় হতো না। অনেক আগেই আমার এই কোম্পানিটা ধ্বংস হয়ে, আর আমি ভেবে চিন্তে কাজ করেছি বলেই কোম্পানি আজ আমার মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু বাবা, আহা, ভীরু ক্লিপ অপদার্থের মতো তুমি কথা বলো না তো। বাবা তো তোমার সঙ্গেই আছেন, আর আমিও তো তোমার সহযোগিতা করব নাকি? সমীর, যে কোনো সময়ে তুমি আমাকে যে কোনো প্রয়োজনে তোমার কাছেই পাবে, এখানে ভাবনা চিন্তার কিছু নেই। আমি জানি তুমি ব্যবসাতে নতুন। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যখন বলছেন এখন তাই হবে। শোনো সমীর, জন্মের পর পরই মানুষ সব কিছু শিখে আসে না, বাস্তবতার মোকাবেলা করতে হয়, সব কিছু শিখে নিতে হয়। তুমিও সব কিছু শিখে নিতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে সিরিয়াস হওয়া দরকার। ইংরেজিতে একটা কথা আছে, উইদাউট বি সিরিয়াস ইউ ক্যান্ট নো। তুমি সিরিয়াস না হলে তুমি কোনো কিছু শিখতে পারবে না সমীর। আপনার উপদেশ
আমি অবশ্যই মনে রাখবো। শুধু মনে রাখলেই চলবে না, বাস্তবে রূপ দিয়ে আমার বাবার বিশ্বাসের মান তোমাকে রাখতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার তুলনায় তুমি শুধুই তুমি। তো শোনো সমীর, ব্যবসায় কিন্তু তোমাকে আরো দুর্দান্ত, আরো দূরদর্শিতা হতে, আজকের এই অবস্থার উপর দাঁড়িয়ে ভবিষ্যতে উন্নতির কল্পনা তোমাকে করতে হবে। মানুষের মুখের দিকে তাকিয়ে তার ভিতরটা তোমাকে জেনে নিতে হবে, তবেই তুমি এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, উন্নত করতে পারবে। তা না হলে এই মানুষগুলো সকলেই তোমাকে ধাপ্পা দেবে। আমি আমি চেষ্টা করব। আর একটা কথা, আমাদের এই শহরের মাঝে উঠতি বড্ড বাড়াবাড়ি করছে। প্রতিনিয়ত শোনা যাচ্ছে কোন কোম্পানিতে অথবা লুটপাট করছে। তাই ওদের থেকে একটু সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ওদেরকে সাহায্য করার জন্য থানা পুলিশের সাথে তোমার একটা গুডউইল তৈরি করতে হবে। সুসম্পর্ক রাখার জন্যই তো নতুন ম্যানেজিং ডিরেক্টরকে একটা সালাম জানাতে এলাম স্যার। কি ব্যাপার ম্যানেজার? এলাম স্যার, কোম্পানির দায়ভার কাঁধে নিয়ে সমীর বাবু ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছে। তাকে একটা সমীর বাবু নয়, স্যার বলুন স্যার। ভুলে যাবেন না যে সমীর আজ থেকে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। ইয়েস ম্যাডাম, আই এম সো সরি। নবিতা, ম্যানেজার পুরাতন মানুষ, দীর্ঘদিন ধরে আমার সাথে আন্তরিকতার সহিত আমাদের ব্যবসা বাণিজ্য কোম্পানি দেখে শোনা করে আসছে। তাই হয়তো হ্যাঁ বাবা, পুরাতন মানুষ বলেই আমি তাকে বলছি। একটি স্বনামধন্য কোম্পানির সুদক্ষ ম্যানেজার হিসেবে অনেক নামি দামি লোকের সঙ্গেই তাকে কথা বলতে হয়। তার তো ভুল হবার কথা নয় কাকে কখন কিভাবে কি বলে সম্বোধন করতে হবে। হাজার হোক কোম্পানির গুডউইল বলে কথা, তাই না? আমি আপনার কথাগুলো বুঝতে পেরেছি ম্যাডাম, তাই আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। তবে একটা কথা, বলো, কি কি তোমার কথা ম্যানেজার? কোম্পানির দায়ভার কাঁধে তুলে নিয়ে যে যোগ্যতার আসনে তাকে আপনারা বসালেন, সে কি পারবে কোম্পানির দীর্ঘদিনের গুডউইল ধরে রেখে? সে কি পারবে তার যোগ্য মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে? সেই ভাবনা আপনাকে না ভাবলেও চলবে। কর্মচারী কর্মচারীর জায়গায় থেকে মালিকের ভাবনা চিন্তা না করাই ভালো। কারণ মালিক তার জায়গায় থেকে কোম্পানির ভালো মন্দ সিদ্ধান্ত নেবে, আর কর্মচারী সেটাই গ্রহণ করবে। আর এটাই বোধহয় নিয়ম। অলরাইট ম্যাডাম, আপনার কথাগুলি সম্পূর্ণ সত্য। ভবিষ্যতে আমি মনে রাখার চেষ্টা করব। তবে আরেকটা কথা আমি না বলে পারছি না। আজকের সন্ধ্যায় আপনারা যে নিয়ম নীতির জন্ম দিলেন, আগামীকাল সেটার কি পরিণতি হবে তা কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না। পরিণতির কথা ভেবে তো কর্মক্ষেত্রে পা বাড়ানো যায় না ম্যানেজার। আমি শুধু চাই
আপনাদের আন্তরিকতা আর ভালোবাসা এই দুটো দিয়ে সহযোগিতা করলে আমি অবশ্যই এই কোম্পানির উন্নতি করতে পারবো। আপনার দেখছি যথেষ্ট বিশ্বাস আছে নিজের ওপর। পাবেন স্যার, আমার আন্তরিক সহযোগিতা আপনি ঠিকই পাবেন। হাজার হোক আমি তো এই কোম্পানিরই ম্যানেজার। আমিও তো তাই যাই ম্যানেজার, আমিও তো তাই যাই। তুমি কোম্পানির পুরাতন মানুষ, ভালো মন্দ সব কিছু তোমার পঙ্খানুপঙ্খানুভাবে জানো। আমি চাই সর্বসময় তুমি সমীরকে সাহায্য সহযোগিতা করে তোমার আন্তরিক সহযোগিতায় সমীর তার কর্মস্থল উন্নতি করুক, এটাই আমার কাম্য। নিশ্চয় স্যার, সেই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকবেন স্যার। কাজের কথা বলো ম্যানেজার। তোমাকে যে মালগুলো আমি ডেলিভারি দিতে বলছিলাম তার কি করেছো? দিয়েছি স্যার, তবে মালের রেট নিয়ে ওরা একটু বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি করছে? কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা সেই বিষয়টা আমার সাথে বলতেও নারাজ। ওরা বলছে আপনার সাথে কথা বলে সবকিছু মিটমাট করে নেবে। ঠিক আছে, ঠিক আছে ম্যানেজার, আমি ওদের সঙ্গে সাক্ষাৎ করে আলাপটা সেরে নেব। তাহলে তোমাকে যে বলেছিলাম নতুন শ্রমিক নিয়োগ দিতে, তার কি করেছো? সিলেকশন করে আমি ডেকে পাঠিয়েছি স্যার। এখন শুধু আপনার অনুমতি পেলেই। ম্যানেজার, শ্রমিকদের সিলেকশন করব আমি, কিন্তু ওই শ্রমিকদের চুক্তিপত্রে স্বাক্ষর করবে নতুন এমডি সমীর রায় চৌধুরী। বাবা, ইয়েস ইয়েস মাই বয়। তুমি তুমি শুধু মানসিকভাবে প্রস্তুতি নাও। আমি আর ম্যানেজার যে মালগুলো ডেলিভারি নিয়েছে তাদের সঙ্গে আলাপটা সেরে আছি। চলুন চলুন ম্যানেজার, চলুন। চলুন স্যার। বাবা, আনন্দ করো, ফুর্তি করো। আমি আমি আসছি বা। ঠিক আমি আছে আসি। বাবা। চলি ম্যাডাম। ও সরি, আসি স্যার, পরে দেখা হবে। আমার খুব টেনশন হচ্ছে নমিতা। বাবা যে গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করলেন, আমি কি তা পালন করতে পারবো? আহা, তুমি অযথাই টেনশন করছো সমীর। বাদ দাও তো এইসব কথা। সময়ের ভাবনা সময় ভাবলেই চলবে। এবারে আমাদের কথা বলো। আমাদের কথা মানে? হ্যাঁ সমীর, যে কথা আমায় তুমি কখনোই বলনি সেই কথা বলো। কিন্তু কি সে কথা, যে কথা আমি তোমাকে কোনোদিন বলিনি? কেন, জানো না বুঝি? না নমিতা, তুমি জানো? নিশ্চয়ই জানি। তবে বলো। শুনবে তুমি? হ্যাঁ, শোনাও। তাহলে নমিতা, বলো। এবার চলো খোলা আকাশের নিচে মনের আনন্দে কিছুটা সময় আমরা ঘুরে আসি। হ্যাঁ, চলো চলো চলো। পারলো বইদা। কি বলবো ছোটদা, ভাই ভাই ঠাই ঠাই, এ তো জগতের নীতি। তাই বলে ছোট ভাই হয়ে বড় ভাইকে আঘাত করবে, নিজের চোখে না দেখলে তা আমি বিশ্বাস করতে পারতাম না। আমি না হয় বাড়িতে ছিলাম না, কিন্তু তুমি তো ছিলে। তোমার চোখের সামনে
এত বড় ঘটনা ঘটে গেল। কি করব সুরদা, মেজদা তো এখন মানুষ নয়, সে অমানুষ হয়ে গেছে। সে কি আর আগের মতো আছে? অনেক বদলে গেছে। হ্যাঁ ছোট কাকু, তুমি জানো না মেজ কাকু যখন বাবাকে মারলো তখন শুধু শুধু বাবা চুপ করে দাঁড়িয়ে রইলো, একটি কথাও বললো না। দু চোখ দিয়ে শুধু জলই পড়তে লাগলো। চুপ কর চয়ন, চুপ কর। আমি যে আর সহ্য করতে পারছি না রে চয়ন। জানো কাকু, বাবাকে দেখে আমার প্রচুর কষ্ট হচ্ছিল, তাই আমি আড়ালে লুকিয়ে লুকিয়ে কেঁদেছি। তুমি যদি থাকতে তাহলে বাবাকে এমনি করে মারতে পারতো না। চয়ন, ওরে চয়ন, তুই চুপ কর। আমি যে সহ্য করতে পারছি না। আমি বুঝি উন্মাদ হয়ে যাব, আমি বুঝি পাগল হয়ে যাব। দাদা, আমার শ্রদ্ধেয় দাদা। আচ্ছা ছোট কাকু, মেজো কাকু কেন মারলো? তুমি তো মেজো কাকুর কাছে, আমি তো মেজো কাকুর সাথে কিছুই চাইনি, তবে কেন মারলো? এ তুই বুঝবি না রে চয়ন, তোর মেছে কাকু নিষ্ঠুর পাষাণ হয়ে গেছে। স্বার্থের মোহ ওর স্নেহ মমতার গলা টিপে হত্যা করেছে, তাই তো মানব থেকে যে দানবের রূপ নিয়েছে। সহজ সরল দাদার প্রতি মেজদা যে অবিচার করলো, ভগবান নিশ্চয়ই তার বিচার করবে। ভগবান নয় অভয়দা, ভগবান নয়, বেঈমান বিশ্বাসঘাতক মেজদার উপর আমি চরম প্রতিশোধ নেব। আগাতে আগাতে হরি জীবনটাকে আমি ক্ষত বিক্ষত করে দেব। যে আমাদের আপন ঘরের ভালোবাসা স্বার্থের কুঠার আঘাতে ভেঙে চুরমার করে দিয়েছে, তাদের স্নেহ মমতার বুকে লাথি মেরে দু চোখে জড়িয়েছে বেদনার নয়নশ্রু, যার জন্য তাদের কুসুম কোমলের হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে গেছে, সেই মিষ্টুর মেজদাকে আমি কোনোদিন ক্ষমা করব না। না রে অনন্ত না। ওরে তুই মাথা গরম করিস নে, মাথা গরম করে আর কি হবে? ওরে ওরে অনন্ত, সমীর যে আমাদের সমস্ত ভালোবাসাকে ত্যাগ করে নিজের সুখের সন্ধানে সে আজ অনেক দূরে হারিয়ে গেছে। দাদা, ওরে শত চেষ্টা করলেও এই আপন ঘরে তাকে আর ফেরানো যাবে না রে। দাদা, হ্যাঁ রে পাগল, হ্যাঁ, তার চেয়ে এই ভালো, তার চেয়ে এই ভালো। না দাদা না, অতীতকে অস্বীকার করে নিজের স্বার্থ চরিতার্থের জন্য দুরন্ত অশ্বের ন্যায় ছুটে গিয়ে যে সুখের স্বর্গ সে গড়ে তুলেছে, আমি সেই স্বর্গে ঢেলে দেব লক্ষণাগ্নির তীব্র বিষ। না। ভাতৃত্বের দাবিতে সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করব, কিসের মায়ায় কোন স্বার্থের জন্য সে তোমায় আঘাত করেছে? এই এই অনন্ত, তাতে কি হবে রে? কিছুই হবে না, কিছুই হবে না। যা আমার অদৃষ্টে ছিল তাই হয়েছে। ওরে শুধু শুধু ওকে দোষারোপ করে কি লাভ বল? হয়তো কিছুই হবে না দাদা, তারপরও নীরবে নিভৃতে যদি সব কিছু মুখ বুঝে সহ্য করে যাও, তাহলে পৃথিবীর কোনো দাদা হয়তো তার ছোট ভাইকে ভালোবাসবে না। স্নেহ মমতা ভাতৃত্বের বন্ধন পৃথিবীর বুক থেকে মুছে যাবে।
দাদার আশীর্বাদ অভিশাপ হয়ে নবীশ্রান্ত শ্রাবণের মতো চড়ে পড়বে এই ছোট বাহিতের উপর। ছোট না না অনন্ত না, অনন্ত রে, এই অনন্ত, দাদা, এই নিয়ে আমার আর কোনো দুঃখ নেই রে, কোনো অভিযোগ নেই। শুধু ভাবছি দায়িত্ব কর্তব্যের অন্তরালে অতি স্নেহ মমতা আজ আজ আমার কাল হয়ে দাঁড়িয়েছে। তাই তো এই বিংশ শতাব্দীর মানুষের কাছে আমার একটা অনুরোধ, ভালোবাসো, মমতা করো, কিন্তু কিন্তু আমার মতো অন্ধ হয়ে তোমরা কোনোদিন ভাইকে ভালোবেসে না। চুপ করো দাদা, তুমি চুপ করো। তোমাকে বড় ক্লান্ত দেখাচ্ছে দাদা। সেই কখন বেরিয়ে গেছো, এত বেলা হয়ে গেল, নিশ্চয়ই মুখে কিছু দাওনি দাদা। বাবা হ্যাঁ? আমার খুব ক্ষুধা লেগেছে, জলদি কিছু খেতে দাও। অভয়, দাদা বাবু, অভয়, যা জলদি বাজার যা, এই নে, এই টাকা নিয়ে চাল ডাল যা কিছু পাস কিনে নিয়ে আয়। ওরে ওরে অভয়, আজ আমরা সবাই উপোস করে আছি, এবার কিছু মুখে দিয়ে আমরা আমরা উপোসের হাত থেকে রেহাই নিই। অভয় কাকু তুমি জলদি চলো, আর আমি ক্ষুধা সহ্য করতে পারছি না। কি করে সহ্য করতে পারবি রে চয়ন? ক্ষুধা নামক রাক্ষসটা যে হা করে গিলে খেতে চাইছে, চল দেখি পেটে কিছু দিয়ে ওটাকে দমন করা যায় কিনা। তাই চলো। সারাটা দিন কোথায় গিয়েছিলে দাদা? আমি আমি কাজের সন্ধানে গিয়েছিলাম। কাজের সন্ধানে? হ্যাঁ, মানে কাজের সন্ধানে। কি বলছো দাদা? ওরে হতভাগা, আমরা সবাই উপোস করে আছি। চয়ন চয়ন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, তাই তাই সারাদিন মোট বয়ে আমি 20টা টাকা রোজগার মোট বয়ে? করেছি। হ্যাঁ তুমি মোট বইছো দাদা? হ্যাঁ, আমি আমি কি করব বল রে? ওরে ওরে অনন্ত, আমরা না হয় উপোস করে থাকলাম, কিন্তু কিন্তু চয়ন ও ও কি পারবে খিদের জ্বালা সইতে? জানিস জানিস অনন্ত, ওর মুখের দিকে চেয়ে আমি আমি ঘরে চুপ করে বসে থাকতে পারলাম না রে। ওরে ওর ওই অভুক্ত মুখ আমি পাপ হয়ে কেমন করে দেখবো? তাই বাধ্য হয়ে, হ্যাঁ হ্যাঁ, তাই বাধ্য হয়ে আমি আমি মোট বইতে গিয়েছি। তাই বলে তুমি এই বয়সে মোট বইবে দাদা? এই এই ও নিয়ে তোকে ভাবতে হবে না, দাদার ভাবনা, এই দাদাকেই ভাবতে দে। অনেক ভেবেছো দাদা, ভাবতে ভাবতে অনেকটা সময় তুমি পার করে দিয়েছো। অনেকে সোনালি সকালে জীবন ফেলে ত্যাগের মহিমায় ছুটে চলেছ। ছুটতে ছুটতেই জীবনের শেষে প্রান্তে এসে আজ তুমি কাঠ ফাটা রোদ্দুরে দাঁড়িয়েছো দাদা। অনন্ত, তাই বাকি ভাবনাটা তোমার এই হতভাগা ছোট ভাইকে ভাবতে দাও দাদা। না, ওরে ওরে তুই কি করবি?
খেয়ানত করবো, না। মজুরি খাটবো, না। প্রয়োজন হলে রিক্সা চালাবো, যে করেই হোক টাকা আমি রোজগার করবোই দাদা। না, অনন্ত না। ওরে ওরে ওসব তুই পারবি না রে। পারতে আমাকে হবেই দাদা। আমি চললাম কাজের সন্ধানে, যে করেই হোক যেখান থেকেই হোক টাকা রোজগার করে সংসারের অভাব আমাকে গুছাতেই হবে। আর যদি না পারি তাহলে আর কোনোদিন তোমার সামনে ফিরে আসবো না, ফিরে আসবো না। ওরে ওরে তুই কথা শোন ভাই, কথা শোন। তুই তুই যাস না ভাই, তুই পারবি নে, তুই যাস নে। বাধা দিও না দাদা, বাধা দিও না। আবাইল বাবা মাকে হারিয়ে তোমার স্নেহ মমতায় আমি বড় হয়েছি। আমাদের মানুষ করার জন্য সংসারের গানি টানতে টানতে আজ তুমি পৌঁছে গেছো জীবনের শেষ প্রান্তে। অনেক অনেক কষ্ট করেছো তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমি রেখে আমাদের দেখিয়েছো সুখের সন্ধান। তাই তাই বাকিটা সময় কিছু করার সুযোগ দিয়ে তোমার স্নেহ মমতার কিছুটা প্রতিদান দেওয়ার সুযোগ দাও। না না বুঝো? না না অনন্ত না, তুই তুই পারবি নে, তুই পারবি নে। ওরে ওরে তোর খুব কষ্ট হবে রে ভাই, তোর খুব কষ্ট হবে। না 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 না। অনন্ত যা যা, চলে যা, চলে যা। একজন একজন চলে গেছে নিজের সুখের সন্ধানে, আর একজন যাচ্ছে ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। অনেক টাকা রোজগার করে দাদাকে সুখে রাখার জন্য। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমি এখন কি করব, আমি এখন কি করব।